প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজ জানব কর্তৃকারক সম্পর্কে। তার আগে আমরা গত ক্লাসের যে ঘরে বসে অনুশীলনের জন্য কাজ দিয়েছিলাম সেগুলোর উত্তর দেখে নেব। তোমরা লক্ষ্য করো, একতা এক্সপ্রেস ঠাকুরগাঁও ছাড়লো। এখানে ঠাকুরগাঁও শব্দের কারণ নির্ণয় করতে বলা হয়েছে। কোথা হতে ছাড়লো? ঠাকুরগাঁও থেকে। কোথা হতে কিসের থেকে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে অপাদান কারক হয়, তা তোমরা ভালো করে জানো। সুতরাং এটি অপাদানে শূন্য। কেন? ঠাকুরগাঁওয়ের পরে কোনো বিভক্তি নেই। ব্যবহারেই ইতর ভদ্র চেনা যায়। তাহলে কিসের সাহায্যে? কার দ্বারা? ব্যবহারের দ্বারা। সুতরাং এটি করণ কারক। কিন্তু লক্ষ্য করো, ব্যবহারের সঙ্গে যে ই প্রত্যয় যুক্ত করা হয়েছে, এই ই কিন্তু প্রত্যয়, এটি কিন্তু বিভক্তি নয়। কিন্তু ব্যবহারের সঙ্গে যে এ আছে, এ হচ্ছে বিভক্তি। সুতরাং এটি সপ্তমী বিভক্তি। করণ কারকে সপ্তমী বিভক্তি। গৃহহীন চিরদিন পরাধীন হয়। কে পরাধীন হয়? গৃহহীন। সুতরাং এটি কর্তৃকারক। আর গৃহহীন এই পদের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই। আমরা জানি কোনো বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি হয়। সুতরাং এটি কর্তায় শূন্য। আবার যদি বলা হয় গৃহহীনে গৃহ দাও, তাহলে কাকে দাও? গৃহহীনে দাও। এটি কিন্তু একবারেই দেওয়া, তার মানে সম্প্রদায়ের কারক। এবং বিভক্তি হচ্ছে গৃহহীন যোগ এ, সুতরাং সপ্তমী বিভক্তি, সম্প্রদায়ের সপ্তমী। এরপর চলে আসো, সেখানে বাঘের ভয় নেই। যা থেকে ভীতি, রক্ষিত, উৎপন্ন, জাত, চলিত, ফলিত এগুলো বোঝায়, এটা অপাদান কারক আমরা জানি। সুতরাং বাঘের ভয় আছে, এটি ভীতির কারণেই অপাদান কারক। বাঘ যোগ এর কাজে এটি ষষ্ঠী বিভক্তি, অপাদানে ষষ্ঠী। তিলে তৈল আছে। কোথায় আছে? তিলে আছে। সুতরাং এখানে তিলের মাঝখানে তৈলের অবস্থান বোঝাচ্ছে, বিধায় এটি অধিকরণ কারক। কিন্তু যদি বলা হয় তিলে তৈল হয়, তাহলে কিন্তু তিল থেকে তৈল উৎপন্ন হচ্ছে, এটি কিন্তু অপাদান কারক। তাহলে আগেরটা আমরা পাচ্ছি তিলে তিল যোগ এ সপ্তমী বিভক্তি, আবার পরেরটাও আছে তিলে সপ্তমী বিভক্তি। কিন্তু পার্থক্য হচ্ছে এটাই, যেখানে তিলে তৈল আছে সেটি অধিকরণ কারক, আর যেখানে তিল থেকে তৈল উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে অপাদান কারক। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো সেটি হচ্ছে কর্তৃকারক কি তা তোমরা বলতে পারবে, কর্তৃকারকের শ্রেণীবিন্যাস করতে পারবে এবং কর্তৃকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার শিখতে পারবে। তো আমরা পাঠে চলে যাই সরাসরি। কর্তৃকারক কাকে বলে? বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। সংক্ষেপে আমরা বলতে পারি যে করে সেই কর্তা, এবং সেই পদটি হবে হয় বিশেষ্য পদ, না হয় সর্বনাম পদ, তাই তো? এরপর আমরা উদাহরণ দেখব। ছেলেরা মাঠে ফুটবল খেলে। কে বা কারা খেলে? ছেলেরা। সুতরাং বুঝতেই পারছো যে ছেলেরা হচ্ছে কর্তৃকারক। হামিদ বই পড়ে। কে বই পড়ে? হামিদ। তাহলে এখানে হামিদ বই পড়ে, এখানে এক বচনে আছে, এই জন্য কে দিয়ে। আবার ছেলেরা যেখানে আছে সেখানে বহু বচনে, এই জন্য ছেলেরা আছে। এই জন্য বুঝতে হবে যে ছেলেরা যখন আছে সেখানে প্রথমাতে তোমার বহু বচনে আছে রা, এরা। সুতরাং কর্তায় প্রথমা, আর হামিদ বই পড়ে এটি কর্তায় শূন্য, কারণ হামিদের সঙ্গে কোনো বিভক্তিযুক্ত নেই। আমরা চলে যাই পরের উদাহরণে। দেখো, ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। তোমরা এটা বারবার জেনেছো এবং দেখেছো, তোমরা প্রয়োগ করেছো। আশা করি তোমরা অবশ্যই এটা মনে রাখতে পেরেছো। জুই স্কুলে যায়। কে যায়? জুই। সুতরাং এটি কর্তৃকারক। শিশুরা পুরস্কার নিচ্ছে। কারা নিচ্ছে? শিশুরা। তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কর্তৃকারকের প্রকারভেদ। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারককে 4 ভাগে ভাগ করা হয়। ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী এই যে ভাগগুলো করা হয়েছে, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা আর
ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা মানে মূল কর্তা। তো আমরা চলে যাই মুখ্য কর্তা বিষয়ে। যে নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে তাকে মুখ্য কর্তা বলে। যেমন ছেলেরা ফুটবল খেলছে, এখানে কিন্তু অন্য কোনো মাধ্যম নেই, ছেলেরা সরাসরি ফুটবল খেলছে, কাজে এখানে কর্তা ছেলেরাই। তো এখানে ছেলে যোগ রা কি হলো? কর্তৃকারকে প্রথমা বিভক্তি। রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে। কে নিয়ে যায়? রাখাল। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, যারা নবম দশম শ্রেণী যারা পড়ছো, তারা জানো যে তোমাদের কর্তৃকারকের মুখ্য কর্তার উদাহরণে দেওয়া আছে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো যখন বৃষ্টি পড়ছে দেওয়া থাকে, তখন কিন্তু বৃষ্টি আসলে কিন্তু কর্তা কিন্তু কর্মকর্তৃবাচ্যের কর্তা। আমরা জানবো বৃষ্টি পড়ে, বাঁশি বাজে, এই ধরনের কর্তা হলে তখন বিষয়টা এরকম যে বাক্যে কর্তা সরাসরি থাকে না, কিন্তু বাক্যের কর্মকর্ত্রী কর্তার ন্যায় কাজ করে, সেই কর্তা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। সুতরাং মুষলধারে বৃষ্টি পড়ে এটি কখনোই মুখ্য কর্তা হতে পারে না। ওই উদাহরণটি আসলে বইয়ের পুরোক্রমে চলে আসছে, হয়তো দিগ্গজদের চোখে পড়েনি বা প্রিন্টিং মিস্টেক হতে পারে। তোমরা এখানে দেখে নাও, রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে, এই উদাহরণটি ঠিক আছে। মেয়েরা ফুল তুলছে। কে তুলছে? মেয়েরা। এখানে মেয়েরা কর্তায় প্রথম বিভক্তি, রা এরা বহু বচনে আছে এই জন্য। এরপর দেখো প্রয়োজক কর্তা। মূল কর্তা যখন অন্যকে দিয়ে কোনো কাজ নিয়োজিত করে এবং ওই কাজ অন্যের মাধ্যমে সম্পন্ন করায়, তখন যে করাচ্ছে সে হচ্ছে প্রয়োজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে শিক্ষক কিন্তু পড়াচ্ছেন, শিক্ষক কাজটা করাচ্ছেন কাদেরকে দিয়ে? ছাত্রদেরকে দিয়ে। তাহলে শিক্ষক এখানে প্রয়োজক কর্তা। আবার এখানে আমি পরেরটা যখন যাব তখন দেখাবো, তখন বুঝতে পারবে। এখানে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা এখানে প্রয়োজক কর্তা। শিশু দেখছে, মা দেখাচ্ছেন, এই জন্য মা হচ্ছেন প্রয়োজক কর্তা। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। গরু খাচ্ছে, কিন্তু কে খাওয়াচ্ছে? কে? রাখাল। সুতরাং রাখাল হচ্ছে প্রয়োজক কর্তা। এবার দেখে নাও প্রয়োজক কর্তা। মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পন্ন করা হয় তাকে প্রয়োজক কর্তা বলে। আমরা কিন্তু আগের পাঠ থেকেও উদাহরণ পেয়ে গেছিলাম, এখানেও একই উদাহরণ রেখেছি। এই জন্য শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক কাজটি করাচ্ছেন, কিন্তু কাজটি করছে কে? ছাত্ররা। শিক্ষক এখানে প্রয়োজক কর্তা, কিন্তু ছাত্ররা হচ্ছে প্রয়োজক কর্তা। ছাত্ররা কাজটি করছে এই জন্য। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল প্রয়োজক কর্তা, কিন্তু গরু হচ্ছে এখানে প্রয়োজক কর্তা। কাজটি করছে কে? গরু। এরপর চলে যাও ব্যতিহার কর্তায়। কোন বাক্যে যদি দুটো কর্তা একত্রে এক জাতীয় কাজে বা ক্রিয়ায় সম্পন্ন করে তাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। দুটো কর্তা মিলে যদি একই কাজ করে, অর্থাৎ বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘও খায় মহিষও খায়, দুজনে মিলে একই রকম কাজ করছে, সুতরাং এটি হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তায় বিভক্তি হচ্ছে সপ্তমী, বাঘে মহিষে। রাজায় রাজায় লড়াই, এখানেও কিন্তু দুইজন রাজা লড়াই করছে, একই রকম কাজ করছে, সুতরাং এখানেও তোমার কি হবে? তোমার ব্যতিহার কর্তা হবে। যদি বলা হয় মায়ে ঝিয়ে ঝগড়া, মা হচ্ছে মা, ঝি মানে মেয়ে, দুজন ঝগড়া করছে, তাহলে সেটিও ব্যতিহার কর্তা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর চলে যাই বাক্যের বাচ্য বা প্রকারভঙ্গি অনুসারে কর্তা তিন প্রকার: কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা। আমরা যখন বাচ্য ক্লাসে তোমাদেরকে আবার তোমাদের বাচ্য ক্লাস যখন নিব তখন তোমরা এই সম্পর্কে ভালো ধারণা পাবে। আজকে শুধু একটু জানিয়ে দিই যে কর্মবাচ্যের কর্তায় কর্মপ্রধান। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এই বাক্যে তোমার কে ধরেছে চোর? পুলিশ। কিন্তু যদি আমরা এই বাক্যকে ধৃত হয়েছে এই ক্রিয়াপদকে প্রশ্ন করি, কে ধৃত হয়েছে? উত্তরে আসে চোর। তাহলে আমরা কিন্তু এতক্ষণ জানতাম যে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে কর্তাকেই পাওয়া যায়, কিন্তু এই বাক্যে কিন্তু আমরা কর্তাকে পাচ্ছি না। আমরা কাকে পাচ্ছি? পাচ্ছি কর্মকে, অর্থাৎ যাকে ধরেছে চোরকে পাচ্ছি। তার মানে এই বাক্যে কর্মপ্রধান, এই জন্য এটি কর্মবাচ্যের কর্তা। তো যাই হোক, তবুও কিন্তু ওই কর্মবাচ্যের কর্ম হচ্ছে চোর, পুলিশ হচ্ছে কর্তা।
ভাববাচ্যের কর্তা, আমার যাওয়া হবে না, তার মানে আমি যাব না। কিন্তু যদি কর্তৃবাচ্যে এটা হতো তাহলে হতো আমি যাব না। ভাববাচ্যে আছে বলেই এটা হচ্ছে আমার যাওয়া হবে না। এখানেও দেখো পুলিশ, এখানে কর্তায় শূন্য, আমার কর্তায় ষষ্ঠী। আর কর্মকর্তৃবাচ্যের কর্তাটা বুঝতে হবে কলমটা লেখে ভালো। এই বাক্যে কি লেখে ভালো? কলম লেখে ভালো। আসলে সেই হিসাবে কর্ম হওয়া উচিত, কিন্তু এই বাক্যে কোনো কর্তা নেই। কে লেখে ভালো? কলম লেখে ভালো। তাহলে এখানে এই কলম পদটি কর্মের কাজও করছে, পাশাপাশি সে কিন্তু কর্তার কাজ করছে। যে বাক্যে কর্তা নেই এবং কর্মপদটি কর্তার ন্যায় কাজ করে, সেই কর্তাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। আমি আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপর দেখো কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার। প্রথমা বা অবিভক্তি, মৃত্তিকা বই পড়ে। এই যে মৃত্তিকা, এর সঙ্গে দেখো এটা এমন একটা শব্দ মৃত্তিকা, তার পিছনে অবশ্য আ আছে, কাজে এখানে প্রথমা বা শূন্য বিভক্তি বললে ভালো হয়। তাহলে এখানে আ আছে, যদিও অলেখা হচ্ছে, আসলে কিন্তু আ আছে। দ্বিতীয়া বা তে বিভক্তি, হামিদকে যেতে হবে। কাকে যেতে হবে? হামিদকে। আসলে যদিও কাকে বললে আমরা জানি কর্ম আসে, কিন্তু যাবে কে? যাবে হচ্ছে হামিদ, কাজে হামিদ এখানে কর্তা, সে কিন্তু কর্ম নয়। এগুলোই বোঝার বিষয়। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তৃতীয়া বা দ্বারা দিয়া বিভক্তি দেখো ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়। ফেরদৌসী একজন পারস্যের কবি, তিনি শাহনামা নামক একটি মহা কাব্য লিখেছেন। তাহলে ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়, এই জন্য ফেরদৌসী হচ্ছেন কর্তা। তো ষষ্ঠী বিভক্তি কি হতে পারে? আমার যাওয়া হয়নি, তার মানে আমি যাইনি, কর্তা আমি, সুতরাং আমি যোগ আমার যোগ আমার, ষষ্ঠী। আবার গায়ে মানে না আপনি মরদ, কে মানে না? গায়ের লোকেরা মানে না, তার মানে গায়ে মানে না, এটিও কর্তা, গা যোগ এই জন্য গায়ে সপ্তমী বিভক্তি। তাহলে দেখো অবিভক্তি আবার কেমন হয়েছে, দেখো নিচে আছে ঘোড়ায় গাড়ি টানে, এখানে ঘোড়া যোগ অন্তস্থ অ আছে। আবার তে বিভক্তি আছে গরু যোগ তে, গরুতে দুধ দেয়। তাহলে অ, তে, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো আমি এই প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে খাতায় লিখে নাও। আমরা আজকের পাঠ থেকে যা শিখলাম, যা অর্জন করলাম, সেটি কতটা অর্জিত হয়েছে তার একটা ছোট পরীক্ষা। এই জন্য পজ দিয়ে খাতায় লিখে নাও এবং উত্তরগুলো তোমরা লিখে ফেলো। আমি একটু পরে উত্তর বলে দিব, তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে কিনা। প্রশ্নগুলো দেখে নেই। কর্তৃকারক কাকে বলে? 2 নম্বর, কর্তৃকারক 4 প্রকারের হয়ে থাকে কি অনুসারে? বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার ও কি কি? এরপর আমরা উত্তরগুলো জেনে নিচ্ছি। উত্তর হচ্ছে ক নম্বরের উত্তর। বাক্যচিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। এরপর খ নম্বর জেনে নাও, বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা 4 প্রকারের হয়ে থাকে। আর গ নম্বরের উত্তর হচ্ছে 3 প্রকার হয়, যথা কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা। তো আজকের পাঠ আমরা জানলাম। এরপর ঘরে বসে অনুশীলন করার জন্য আমরা কিছু কাজ দিচ্ছি। বাক্যগুলোর মধ্যে থেকে কর্তৃকারক আছে এমন বাক্যগুলো আলাদা করো। তোমাদের বেছে নিতে হবে যে কোন কোন বাক্যে কর্তৃকারক আছে। এখানে 6টা বাক্য দেওয়া আছে এবং এখান থেকে তোমাদের বাঁচতে হবে। আর তোমরা না পারলে ভিডিওটিতে আবার দেখে নেবে ভিডিওটি এবং আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা অবশ্যই তার সমাধান জানিয়ে দেব। আর আরেকটা কথা, আমাদের পাশে থাকার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবে আর বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে। আরেকটি কথা, তোমরা ভালো থাকো, ঘরে থাকো নিরাপদে, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। খোদা হাফেজ।